মাত্র 11.5 বছর বয়সে আমি বিয়ের পিঁড়িতে বসি। তাও আবার নিজের থেকে 14 বছরের বড় এবং অতিমাত্রায় বদরাগী এক পুরুষের সাথে। সে সময় গ্রামে 11 বছরের বিয়ে নিতান্তই সাধারণ ঘটনা। এর থেকেও অল্প বয়সী মেয়েদের বোঝা হওয়ার আগে বিয়ে হয়ে যেত। আমার পরিবার অতটা সচ্ছল ছিল না। অসচ্ছল পরিবারের মেয়েদের খুব দ্রুতই বিয়ে দিয়ে দেয়া হতো। আমার বিয়েটা হয় অত্যন্ত নাটকীয়ভাবে। হুট করে বিয়ে যাকে বলে। যেদিন আমার বিয়ে হবে সেদিন সকালেও জানতাম না আজ আমার বিয়ে। অনাড়ম্বর এই বিয়েতে না ছিল ব্যান্ড বাদ্য, আর না ছিল কোনো সানাই। ছিল সম্মিলিত কিছু পুরুষের কর্কশ ভাষার হাউকাও। ছোট্ট আমি সেসব চিল্লাচিল্লিতে ভয়ে বারবার মূর্ছা যাচ্ছিলাম। বিয়ে মানে কি সেটা বোঝার আগে আমার বিয়ে হয়ে গিয়েছিল। আমাদের গ্রামের একটা অদ্ভুত রীতি ছিল। এখানে বিয়েতে কবুল বলার পরিবর্তে পানপাতা ছোঁয়ানো হতো। পানপাতা ছুঁয়ে মাথা নাড়িয়ে সম্মতি দিলে বিয়ে হয়ে যেত। আমাকে খেলনার লোভ দেখিয়ে পানপাতা ছোঁয়ানো হয়। তখনও পর্যন্ত আমি বুঝিনি এটাকে বিয়ে হওয়া বলে। আমার শরীর তখনও পরিস্ফুটিত হয়নি। নিতান্তই পাটখড়ি নাই পুষ্পকরীর ছোট্ট বৃত্তনটি যেন আমি। চিকন চাকন গোস্তবিহীন শরীরেই আমার বিয়েটা সম্পূর্ণ হয়েছিল। বিয়ে হয়েছে নাকি হয়নি এসব বিষয়ে ন্যূনতম চিন্তাও আমার ছিল না। আমার সমস্ত চিন্তা জুড়ে ছিল চৌকিদার বাড়ির কাঁচা মিঠে আমগুলো। মায়ের চোখ ফাঁকি দিয়ে সখীদের নিয়ে কবে বাগানে গিয়ে আমগুলো সাফ করে ফেলব, এই ছিল আমার 11 বছরের জীবনের একমাত্র ভাবনা। আমার বিয়ে যে কত বড় ঝড়, বন্যা, সিডর আইল্যান্ড মধ্যে হয়েছে সেসব সম্পর্কে ন্যূনতম ধারণাও আমার ছিল না। আমার অবশ্য জানার এক বিন্দু আগ্রহ হয়নি। বিয়ে কি সেটাই তো বুঝতে পারিনি। শুধু বলা হয়েছিল তোমার জীবনে একজন জুড়ে যাবে, যে তোমাকে অনেক খেলনা কিনে দেবে। তুমি কি বিয়েতে সম্মতি দিচ্ছ? খেলনার কথা শুনে অবুঝ আমি মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে পানপাতা ছুঁয়ে ফেলেছিলাম। বিয়ে হয়ে যাওয়ার পরে সবাইকে কেমন অচেনা লাগতে শুরু করলো। এরা প্রত্যেকটা কথায় বিয়ে, স্বামী, শ্বশুরবাড়ি হ্যানত্যান বলে জ্ঞান দিতে লাগলো। সেসবে আমি যথেষ্টই বিরক্ত হয়েছিলাম। এসব ঘোড়ার ডিমের কথা শোনার সময় নেই বলে দৌড়ে সখীদের সাথে বেরিয়ে পড়েছিলাম। ফ্রকের ভেতরে এতগুলো আম নিয়ে বাড়ি এসে শুনি আমাকে এক্ষুনি স্বামীর সাথে শহরে যেতে হবে। আমি তো যেতে নারাজ। ততক্ষণে হাফ প্যান্ট আর ফ্রক খুলে মা আমাকে ডলে ডলে গোসল করিয়ে দিলেন। সারাদিন রোদ আর কাদামাটিতে হাঁটাহাঁটি করার কারণে গায়ের রঙও ময়লা হয়ে গিয়েছিল। মা গোসল করাতে বসে কয়েক ঘা বসিয়ে দিলেন। ভাবা যায় বিবাহিত আমিটার গায়ে হাত তুলতেও মায়ের এক বিন্দু বাঁধেনি। গোসল শেষে একটা দামি শাড়ি পরিয়ে দিলেন। মুখে স্নো পাউডার লাগিয়ে পরিপাটি করে দিলেন। তখনকার সাজ বলতে এসবই ছিল। ও, চোখে মোটা করে কাজল আর ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিয়েছিলেন। এরপর বিছানায় বসিয়ে মা যেন কই চলে গেলেন। আশেপাশের সবাই লাপাত্তা। দরজার কপাট খুলে একজন লম্বা চড়া বিশালদেহী পুরুষ ঘরে ঢুকতেই আমি চেঁচিয়ে উঠেছিলাম। অপরিচিত পুরুষকে ঘরে ঢুকতে দেখে স্বাভাবিকভাবে ভয়ে জবুথবু হয়ে কুঁকড়ে গিয়েছিলাম। পুরুষটি আমাকে দেখে ভীষণ বিরক্ত হয়েছিল। তা তার মুখশ্রীর হাবভাবেই আমি আঁচ করতে পেরেছিলাম। তখন পর্যন্ত আমি জানতাম না ইনি আমার স্বামী। আমাকে আগাগোড়া একবার পরখ করে তিনি জেদের সহিত ঘর থেকে বেরিয়ে গেলেন। এরপর শুরু হলো ঝড় তুফানের প্রথম পর্যায়। চিল্লাচিল্লি, ভাঙচুর, এসব করে ওই বদরাগী পুরুষটি আমাকে একলা রেখেই পাড়ি দিয়েছিলেন শহরে। মা এসে চর থাপ্পড় কয়েক ঘা বসিয়ে তবে ক্ষান্ত হলেন। আমি বুঝতেও পারছিলাম না আমার দোষটা ঠিক কোথায় ছিল যে এমন অমানসিক মার আমাকে খেতে হলো। মায়ের ভাষ্যমতে ওই বদরাগী পুরুষকে আমি কিছু বলে উস্কে দিয়েছি যেন আমার শহরে যেতে না হয়। কিন্তু সত্য এটাই, আমি তাকে একটা টু শব্দও বলিনি। রাগারাগি চিল্লাচিল্লি করলো একজন, আর তার কারণে মার খেলাম নির্দোষ আমি। দুর্বলদের সবাই এভাবে পিষে রাখে, সেখানে অন্যায় থাকুক আর না থাকুক। দিন গেল সময়ের গতিতে, আমি থাকি আমার খেয়ালে ব্যস্ত। বিয়ের কথা ততদিন আমার মাথা থেকে পুরোপুরি বেরিয়ে গেছে। আমার শ্বশুরবাড়ি থেকেও খোঁজ খবর নেওয়া হলো না। আর আমি তো আমি, ওসবে ধ্যানও দিলাম না। বয়স 12-র কোটায় নিত্যদিনের মতো সখীদের সাথে পুরো গ্রাম ঘুরে হই হই টই টই করতে করতে বাড়ি এসে জোরসে ঝটকা খায়। সেই বদরাগী পুরুষটি উঠোনে পাতা কেদারায় বসে পায়ের উপর পা তুলে আমার দিকে চেয়ে আছে। আমাকে সেদিনের মতো আবারও পরখ করে কপাল গুটিয়ে চোখ তীক্ষ্ণ করে ফেলার তো কথাই। বউয়ের এইরূপ বোধ হয় এই প্রথম কোনো পুরুষের দর্শন হলো। আমার পরনে ছিল শুধু একটা ফ্রক
আর মলিন পায়জামা, যেটা আবার হাঁটু পর্যন্ত গোটানো। একটু আগে ধান খেতের আইলে নেমেছিলাম দেখে গুটিয়ে রেখেছিলাম, আর নামানো হয়নি। ফ্রকের কুচকিতে বোঝাই ছোট ছোট পেয়ারা, যেগুলো মতিদের গাছ থেকে চুরি করে এনেছি। আমাকে দেখে বদরাগী পুরুষটির প্রথম কথা ছিল, তুমি কি রূপাই? আমি অপুর নিচ মাথা নাড়িয়ে সায় জানালাম, আমি রূপাই। লোকটার কণ্ঠের তীব্রতা এবার আরও বাড়ল যেন। তুমি কি দিন দিন ছোট হচ্ছ, যে পুরো গ্রাম চড়িয়ে বেড়াও? বিয়ে হয়েছে মনে নেই? এমন ধিঙ্গি মেয়ে মানুষ আমার দু চোখের বিষ। বাপ মা কি দেখে যে এমন বেয়ারা মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছেন? তারাই ভালো জানেন। তারাই এসে একটু দেখি যাক, তাদের সাধের অল্প বয়সী বৌমা আদে ন্যাংটা হয়ে পুরো গ্রাম চষে বেড়ায়। মণ্ডল বাড়ির মানিজ্য সব ধুলোয় মিশিয়ে দিচ্ছে। তার মুখে মণ্ডল নাম শুনে আমার মণ্ডল ফলের কথা মনে পড়ল। কোথায় যেন টসটসে মণ্ডল ফল দেখেছিলাম, সেগুলো সাফ করে ফেলতে হবে, এই চিন্তা মাথায় গেঁথে ফেললাম। লোকটার মুখে মণ্ডল বাড়ি নাম শুনে ফিক করে হেসে ফেলেছি। এতদিন মণ্ডল ফল শুনেছি, কিন্তু মণ্ডল বাড়ি এই প্রথম শুনলাম। আমার হাসির স্পর্ধায় মণ্ডল সাহেব রেগে আগুন। মণ্ডলের হাঁক ডাকে এর মধ্যে মা ঘর থেকে বেরিয়ে এসেছেন। এসেই আমার এই হালত দেখে মা অজানা কারণেই আটকে উঠলেন। মণ্ডল সাহেবকে অনেক তোষামত করে আমার দিকে এগিয়ে এসে পিঠে দম করে কিল বসিয়ে দিলেন। চুলের মুঠি চেপে ধরে ভেতরে নিয়ে যেতে লাগলেন। মায়ের টানা হিসড়ায় আমার কুচকি থেকে সবগুলো পেয়ারা পড়ে গেল। পেয়ারা উঠাতে চাইলে মা আরও কয়েক ঘা লাগালেন। পেয়ারার সুখে চোখে পানি চলে এলো। আমি জেদ নিয়ে বসে পড়লাম। আমার তেড়ামিতে মায়ের প্রচণ্ড রাগ উঠল। মণ্ডল সাহেবের সামনেই মা বাঁশের কঞ্চি দিয়ে সপাং সপাং মারতে লাগলেন। হয়তোবা গালিগালাজও করতেন, কিন্তু মণ্ডলের সামনে বলার স্পর্ধা করলেন না। যত যাই হোক, মেয়ের জামাই বলে কথা। মায়ের বাড়িতে ব্যথায় চিল্লিয়ে কেঁদে উঠলাম। হাত পায়ে কঞ্চির দাগ বসে গিয়েছিল। এক পর্যায়ে কেদারায় বসা পুরুষটির বোধ হয় একটু মায়ার উদ্রেক হয়েছিল। তিনি এগিয়ে এসে মায়ের হাত থেকে কঞ্চি ফেলে দিয়ে বললেন, আমাকে দেখিয়ে এখন মেয়েকে শাসন করা লাগবে না। শাসন করার হলে আগেই করতেন। মেয়ে এত বেয়ারা হতো না, ঠ্যাটার মতো জেদ দেখাতো না। আপনার মেয়ের আচার ব্যবহার যথেষ্ট খারাপ, আদব লেহাজের বালাই নেই, কিছুই জানে না এ। বিয়ে করে তো সঙ্গে সঙ্গে নিয়ে যায়নি, তবুও একে ঠিক করতে পারলেন না। চলাফেরা, ব্যবহার, পোশাক আশাক কোনোটাতেই কোনো মাধুর্য নেই, অশালীন চালচলন। একে নিয়ে শহরে গেলে আমার কোনো সম্মান থাকবে? কথাগুলো আমাকে বেশ আঘাত করল। ভেবেছিলাম আমাকে রক্ষা করতে এসেছেন, এখন দেখি আগুনে আরেকটু ঘি ঢেলে আগুনকে আরো উত্তপ্ত করতে এসেছেন। আমার শরীরে আরো তীব্র জেদ ভর করল। এইটুকু বয়সে কেউ একটু ধমক দিয়ে কথা বললেও যেখানে কষ্টে কাটতাম, সেখানে ইনি তো রীতিমতো চরিত্র সনদ দিয়ে দিচ্ছেন। প্রথম দেখাতে একে আমার অসহ্য লাগতে শুরু হলো। এদিকে মণ্ডল সাহেবের কথা শুনে মায়ের রাগ আরও বাড়ল। আমাকে টেনে হিসড়ে ঘরে নিয়ে যেতে লাগলেন। এদিকে মারের ব্যথা ও তীব্র অপমানে আমার চোখে আবারও অশ্রুরা ভিড় জমাল। ভেজা চোখে মণ্ডল সাহেবের দিকে চেয়ে প্রথম কথাই বলেছিলাম, তুই একটা কুত্তা, কুত্তার মতো ব্যবহার, তোর সাথে আমি কোথাও যাব না, ব্যাস। মায়ের সীমাহীন মার খেয়ে আমি 3 দিন জ্বরে বিছানাবন্দি হয়েছিলাম। মণ্ডল সাহেব অবশ্য আমার কথা শুনে তীব্র ক্ষোভে সেই মুহূর্তেই চলে গিয়েছিলেন। আমার আর কি জ্বরের মুখে এবার আর বেশি যত্ন পেলাম না। মায়ের কটু কথার বানে আমি আরও অসুস্থ হয়ে পড়েছিলাম। সবাই আশঙ্কা করেছিল সংসারে যাওয়ার আগেই আমার ঘর বোধহয় ভেঙে যাবে। মা চাচিরা হাহুতাশ করতে লাগলেন। বাবা বারবার মণ্ডল পরিবারের সাথে যোগাযোগ করতে লাগলেন, কিন্তু ফলাফল শূন্য। ও বাড়ি থেকে কোনো প্রত্যুত্তর এলো না। এ যেন ঝড় আসার পূর্ব মুহূর্ত। ওরও খবর শুনেছিলাম তালাক হয়ে যাবে। মণ্ডল বাড়ি থেকেও কোনো আশ্বাস দেওয়া হলো না। এত বড় স্পর্ধা আমার তুই তুকারিয়াট কুত্তা বলেছি। আমার সাথে সংসার করতে তো তার সম্মানে বাঁধবে। মাসখানেক পর মণ্ডল সাহেব এলেন ঠিকই, তবে তালাক দিতে। সে সময় আমি রান্নাঘরে দাওয়ায় বসে শুকনো মরিচের ভর্তা, পেঁয়াজ আর বোম্বাই মরিচ দিয়ে থালার পান্তা ভাত গোগ্রাসে গিলছিলাম। বাড়িতে সালিশ বসলো আজকেই জনসম্মুখে আমাকে তালাক দেওয়া হবে। গ্রামের মুরব্বিগোছের ব্যক্তিরা মণ্ডল সাহেব আর তার পরিবারকে ব্যাপারটা আর না বাড়িয়ে মিটমাট করতে বললেন। হুঠাৎ তালাক দেওয়া কোনো সঠিক সিদ্ধান্ত নয়। তার উপর আমার সংসার শুরু হয়নি, আমি নাবালিকা। অত বোঝ হলে তো স্বামীকে আর কুত্তা কিংবা তুই বলতাম না। এরকম বহু বোঝ তারা দিতে চাইলেন, কিন্তু লাভের লাভ কিছুই হলো না।
তাদের মন গলানো যেন পাথর গোলানোর সমান। গ্রামের উচ্চ মার্গীয় ব্যক্তিরা যখন মণ্ডল সাহেবকে বললেন বিষয়টা আবারও ভেবে দেখতে, তখনই লোকটা বোমা ফাটালো যেন। আমার আদব লেজাজের অভাব, মুখে মুখে তর্ক করার স্বভাব, চালচলন ভালো নয়, ভাত খাওয়ার স্ত্রী নেই, হ্যান ত্যান বলে আমার দোষ ত্রুটি সব উগড়ে দিলেন। যেন সেদিনের তুই আর কোত্তা বলার ফায়দা ভালোভাবে লুটে নিলেন। আমি এক কোণায় দাঁড়িয়ে মুখ মুচড়ে ফেলেছিলাম। এ লোককে সহ্য হচ্ছিল না। মা চাচিরা ইতিমধ্যে আমাকে কয়েকবার মণ্ডল সাহেবের কাছে মাফ চাওয়ার ডাকাতে দিয়ে ফেলেছেন, কিন্তু আমি তো আমি, যে তেরামি আমারও কম ছিল না। মায়ের তো অমানসিক মার খেয়েও টলিনি। বংশের কনিষ্ঠ এবং পিতামাতার একমাত্র কন্যা হওয়ার দরুন আদরে আমি বাদর গোছের হয়ে গিয়েছিলাম। তাই কেউ একটু কিছু বললেই গাল ফুলিয়ে কথা বন্ধ করে দেওয়া আমার স্বভাব ছিল। সেখানে তো মণ্ডল সাহেবের জন্য আমাকে রীতিমতো শারীরিক ও মানসিক উভয়ভাবে নির্যাতনের শিকার হতে হয়েছিল। এত মার খেয়েও ওই বদরাগী পুরুষের কাছে গিয়ে আমি মাপ চাইব? প্রশ্নই আসে না। সালিশ শেষে যখন তালাকের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হলো, তখনই আমার বাবা রীতিমতো মণ্ডল পরিবারের মাথা অর্থাৎ আমার শ্বশুরের হাতে পায়ে ধরতে লাগলেন। আমার যে কি বিশ্রী লাগছিল দৃশ্যটা। বাবা কেন ওই পরিবারের সামনে মাথা নোয়াচ্ছিল, এইটুকু বোঝার মতো বয়স আমার হয়নি। বিয়ে হয়েও সংসার না করে তালাকপ্রাপ্ত হওয়া ছিল একজন নারীর জন্য অভিশাপ। তালাক শব্দটা সে সময় অতীব জঘন্য তাৎপর্য বহন করত। তালাকপ্রাপ্তা নারীকে এই সমাজ কতটা নিচু ও হীন চোখে দেখত, সেটা তো আর এটুকু বয়সে বুঝিনি। বুঝলে বোধ হয় এদিক ওদিক না তাকিয়ে নির্দ্বিধায় ক্ষমা চেয়ে ফেলতাম। মণ্ডল পরিবারের কাউকে টলাতে না পেরে বাবা সেদিন প্রথম আমার গায়ে হাত তুললেন। 12 বছরের জীবনে আমি মায়ের হাতে তুমুল মার খেলেও বাবার হাতে মার তো দূরে থাক, সামান্য ধমকও কখনো খায়নি। বাবা আমাকে এত আদর করতেন যে আমি যা চাইতাম হাতে টাকা না থাকলেও ধার করে হলেও এনে দিতেন। তখন তো আমি তার একমাত্র কন্যা ছিলাম। আমার ভাই বোনেরা পৃথিবীতে তখনও আসেনি। মা 6 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মায়ের পেটে আমার অনাগত ভাই বোন ছিল। এই জন্য মা আমার সাথে বেশি চিল্লাচিল্লি করতেও পারতেন না। তিনি বাবার মার দেয়া দেখে আরও কয়েকটা লাগাতে বললেন। অপয়া, মুখ পরি বলে গালমন্দ করতে লাগলেন। বাবা সালিশে টেনে নিয়ে মণ্ডল সাহেবের সামনে দাঁড় করিয়ে মাপ চাইতে বললেন। আমি মাপ না চেয়ে তেরার মতো দাঁড়িয়ে রইলাম। আমার চিন্তা একটাই ছিল, এত মার যেহেতু খেয়ে ফেলেছি, এখন আর মাপ চাওয়ার মানেই হয় না। আমার সারা জীবনও আমি এত মার খানি যতটা বদরাগী মণ্ডল জীবনে আসার পর খেয়েছি। ওনাকে দুচোখে সহ্য করাই ছিল আমার জন্য সীমাহীন কষ্টের। বাবা ভরা সালিশেও আমার এত তেরামি দেখে আর ঠিক থাকতে পারলেন না। বাঁশের কঞ্চি এনে পিঠে লাগাতে মুরব্বীরা বাধা দিলেন, কিন্তু বাবার গায়ে যেন অদৃশ্য শক্তি ভর করেছিল। কোনো কথার পরোয়া না করে তিনি আমায় মারতেই লাগলেন। ব্যথায় আমি কাঁদছিলাম, কিন্তু 1 ইঞ্চিও সরে যায়নি। মার আমি ভীষণ ভয় পেতাম, কিন্তু ওই লোকের সাথে আমি সংসার করব না, মরে গেলেও না, এটা মস্তিষ্কে গেঁথে ফেলেছিলাম। মণ্ডল সাহেবের কি হলো কে জানে। বাবার হাত থেকে কঞ্চি ফেলে আমাকে সরিয়ে ফেললেন। আমি দাঁতে দাঁত চেপে ফোপাতে লাগলাম। মণ্ডল সাহেব গরুগম্ভীর গলায় বললেন, আমি সবসময় খেয়াল করেছি আপনারা কথায় কথায় ওর গায়ে হাত তোলেন। এগুলো কেমন ব্যবহার? গায়ে হাত তুলে জোর জবরদস্তি করে কি সংসার টেকানো সম্ভব? আমি তো এই সংসার করবই না, রূপ করতেও চাচ্ছি না। আমাদের মানসিকতা এক নয়, মেলে না। ওকে না মেরে সুশিক্ষা দিলে ওই দিন দেখতে হতো না। শিক্ষা না দিয়ে শুধু মারলেই হয় না। আমার কি হলো কে জানে। অবুঝ আমি জেদের বসে বাবার প্রতি একরাশ অভিমান কিংবা মারের হাত থেকে বাঁচতেই বোধ হয় মণ্ডল সাহেবের শার্টের কণা ধরে ভরা মজলিসে বলেছিলাম, আমি আপনার সাথে যাব। মণ্ডল সাহেব হাঁ করে আমার দিকে চেয়ে রইলেন, যেন আমার মুখে এই কথা একদমই আশা করেননি তিনি। উপস্থিত সবাই কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলেন আমার সিদ্ধান্ত পরিবর্তনে, যার জন্য এত মার খেলাম। তালাক হয়ে যাবে সিদ্ধান্ত হলো, ঠিক তার সাথে যাওয়ার জন্য আমি এক পায়ে রাজি হয়ে গিয়েছিলাম। বাবা খুশি হয়েছিলেন আমার সিদ্ধান্তে। আমার শ্বশুর ছেলেকে একবার জিজ্ঞেস করলেন, তার অভিমত কি? বেচারা আমার এত দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন তখনও তবদায় ছিল। শুধু মাথা নেড়ে সায় জানিয়েছিলেন। শ্বশুর আমাকে জামা কাপড় গুছিয়ে নিতে বললেন। আমি যেতে অবুঝ গলায় বলেছিলাম, এই বাড়ি থেকে একটা সুতাও আমি নেব না। ওই বাড়িতে গেলে কি আমাকে জামা কাপড় দেওয়া হবে না?
মণ্ডল সাহেবের চোখের দিকে চেয়ে প্রশ্নটা করেছিলাম, ব্যাস, আর কথা বাড়িনি। আমাকে নিয়ে আসা হয়েছিল মণ্ডল বাড়ি, অর্থাৎ শ্বশুর বাড়িতে। বাবা চেয়েছিলেন আমাকে আরো পরে উঠিয়ে দিতে, কিন্তু আমার জেদে তার কথার থোপেই টিকল না। বাবা মায়ের প্রতি অদৃশ্য ক্ষোভ তৈরি হয়ে গিয়েছিল। তাই জেদের বশেই আমি মণ্ডল সাহেবের সাথে চলে আসি। ইতোমধ্যে শ্বশুরের মুখে মণ্ডল সাহেবের নাম জেনে গিয়েছিলাম, ইসহাক মণ্ডল। পুরো নাম ইসহাক আলী মণ্ডল, সম্পূর্ণ নাম অবশ্য পরে জেনেছিলাম। মণ্ডল বাড়িতে আমার প্রথম দিনটা অদ্ভুত কেটেছিল। সঙ্গে যেহেতু জামা কাপড় কিছুই আনিনি, সেহেতু ননদের একটা সুতির শাড়ি পরতে দেওয়া হয়েছিল। শাড়ি তো আমি পরতে জানতাম না, এ নিয়ে শাশুড়ি তুমুল হাউকাউ জুড়ে দিলেন। এমনিতেই তাই আমার উপরে ক্ষোভ ছিল। বিয়ে হওয়ার এতদিন পরেও আমার আদব কায়দা হয়নি। তারপর তার ছেলেকে কুত্তা তো এসব বলেছি বলে তার মনে অজানা রাগ ক্ষোভ জমায়িত ছিল। আমি তার এত ধমকে ছিটিয়ে পড়েছিলাম। বাবা মায়ের মারের হাত থেকে বাঁচতে এ কোন জল্লাদের মুখে এসে পড়লাম ভেবেই হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। আমার ননদ যে আমার থেকে বয়সে 9 বছরের বড় ছিল, সে আমাকে শাড়ি পরিয়ে দিয়েছিল। উল্লেখ্য তার বিয়ে হয়ে গিয়েছিল। বাবার বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছিল সে। শাড়ি পরিয়ে আমাকে মণ্ডল সাহেবের ঘরে নিয়ে আসা হয়েছিল। ঘরটা বেশ বড়, পরিপাটি গোছানো। আমার শ্বশুরবাড়ি বনেদি পরিবার বলা চলে। বিশাল বিশাল দোচালা ঘর দেখেই তা ঠাউর করতে পেরেছিলাম। ননদ ও চাচি শাশুড়িয়া বিভিন্ন জ্ঞান দিলেন। ননদ তেমন কিছু না বললেও চাচি শাশুড়িয়া যেন থামার নয়। কিভাবে স্বামীর মন জয় করা যায়, স্বামীর সামনে সব সময় পরিপাটি হয়ে থাকতে হবে। স্বামী ডাকলে সঙ্গে সঙ্গে সাড়া দিতে হবে। মুখে মুখে তর্ক করা যাবে না। কাছে ডাকলে এগিয়ে যেতে হবে। এমন আরও নানা অসহ্য উপদেশ দিতে ক্ষান্ত হলেন। এছাড়াও তাদের বৈবাহিক জীবন নিয়ে এক হাত লম্বা ফিরিস্তি শুনিয়ে তবেই দম নিয়েছিলেন তারা। আরও ছোট বয়সে বিয়ে করে সংসারের হাল ধরেছেন তারা। সেখানে আমার 12 বছরেও এমন অবস্থাকা সাজে না। আর কত কি আলাপ! আমি চুপটি করে তাদের কথা কেবল শ্রবণেন্দ্রিয়ে ঢুকিয়েছিলাম, কিন্তু মাথায় আদতে আমার কিছুই ঢোকেনি। বিয়ের মানে কি জানলে তো ঢুকবে। শুধু এতটুকুই খেয়াল হচ্ছিল, ওই বদরাগী লোকটা আমার সাথে থাকবে কেন? তাদের কি রুমের আকাল পড়েছে? স্বামী স্ত্রী একসাথে থাকতে হয়। 12 বছরের ছোট্ট আমিটার সেইটুকু জ্ঞানও ছিল না। সবাই বেরিয়ে যেতেই আমি শাড়ি কোনো মতে সামলে বালিশে মাথা ঠেকিয়ে ঘুমের অতল গহ্বরে তলিয়ে গিয়েছিলাম। অথচ তারা যাওয়ার আগে মণ্ডল সাহেবের অপেক্ষা করতে বলে গিয়েছিলেন, যা আমি ভুলে খেয়ে ফেলেছিলাম। কারণ ততক্ষণে আমার দুচোখে ঘুমেরা আন্দোলনে নেমেছিল। ঘুম ভেঙেছিল পরের দিন সকালে। আড়মোড়া ভেঙে পাশ ফিরতেই একটা শক্তপোক্ত শরীরের সাথে ধাক্কা খেয়েছিলাম। আতঙ্কে মাথা উঁচিয়ে দেখেছিলাম মণ্ডল সাহেব আমার পিঠ বরাবর কাত হয়ে 2 হাত বুকে গুজে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। একটা পুরুষকে পাশে ঘুমাতে দেখে এমন চিল্লানি দিয়েছিলাম, বেচারা ঘুম থেকে আটকে উঠেছিল। আমি ততক্ষণে চোখের পানি নাকের পানি এক করে ফেলেছি। বাবার বাড়ি যাব বলে বিরামহীন কাছি। মণ্ডল সাহেব বিরক্তিতে ধমক দিয়ে কান্না থামাতে বলেছিলেন, কিন্তু আমি তো কান্না থামাবই না। একটা পুরুষ আমার সাথে ঘুমালো কেন? বাড়িতে কি খাটের অভাব? এত এত ঘর থাকতে আমার মতো ছোট বাচ্চার সাথে তার ঘুমানো লাগবে কেন বলে জবাব দিয়ে চাচ্ছিলাম। কাঁদতে গিয়ে চোখের কাজল লেপটে বেতাল অবস্থা হয়ে গিয়েছিল। লিপস্টিক তো ঘুমের ঘোরে বালিশে লাগিয়ে হুলস্থুল করে ফেলেছিলাম। শাড়ি খুলে যাচ্ছে এই অবস্থা। শরীরে শুধু ঢোলা ব্লাউজ আর পেটিকোট ছিল। ঢাকার মতো শরীর আমার তখনও হয়নি বিধায় শাড়ি খুলে যাওয়াতে আমার বিশেষ ভাবান্তর হলো না। তখনও পর্যন্ত বয়সন্ধিকালের ধাপে আমি পা রাখিনি। মণ্ডল সাহেব বেশ বিপাকে পড়লেন। নাবালিকা বউকে নিয়ে তার ভোগান্তির শেষ নেই বুঝে গিয়েছিলেন। তিনি বিরক্তি নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে চাইলে আমি আবার ফোপাতে ফোপাতে ডেকে উঠেছিলাম। আমাকে ফ্রক এনে দেওয়ার জন্য তাগাদা দিচ্ছিলাম। এই ঘোড়ার ডিমের শাড়ি পরে থাকতে মোটেও ভালো লাগছিল না বলে ঘ্যান ঘ্যান করছিলাম। মণ্ডল সাহেব চোখ কপালে তুলে শুধু আমাকেই দেখছিলেন। হয়তোবা ইতিহাসে এই প্রথম কোনো বউ স্বামীর কাছে ফ্রক পরার আবদার করেছিল বলে বেচারা স্তব্ধ হয়ে গিয়েছিল। মণ্ডল সাহেব ফ্রক জোগাড় করে দিতে না পারলেও একটা কামিজ এনে দিয়েছিলেন। সেটা আবার আমার মতো চিকনি চামেলির গায়ে ফিট হচ্ছিল না, কাঁধ গলিয়ে পড়ে যাচ্ছিল। মণ্ডল সাহেব তার লক্ষ্য করে কোথা থেকে সিপটি পিনিনি কামিজের কাঁধ ও গলার দিক ভাঁজ করে লাগিয়ে দিয়েছিলেন। এরপরেও ঢোলা ঢালা থাকলেও কাঁধ গলিয়ে আর পড়ে যায়নি।
অদ্ভুতভাবে আমি সবকিছু মণ্ডল সাহেবের নিকট চাইতে লাগলাম, যেন এ বাড়িতে তিনিই আমার একমাত্র ভরসা। দাঁত মাজতে তার পিছন পিছন পুকুর ঘাটে গেলাম। তিনি বাড়ির কলপাড়ে যেতে নির্দেশ দিলেন। বাড়ির মেয়ে বউদের জন্য পুকুর ঘাট নয়। আমি থোড়াই কেয়ার করলাম না। সকালে প্রকৃতি দেখতে দেখতে দাঁত মাজার মজাই আলাদা। দাঁতের মাজন চাইলাম। মণ্ডল সাহেব শীতল দৃষ্টি নিক্ষেপ করে সবকিছু এগিয়ে দিয়েছিলেন। আমাদের বাড়ির পুকুরটা ছোট ছিল। পুকুরে সিঁড়ি ছিল না। গাছের মোটা মোটা গুড়ি দিয়ে পুকুরের সিঁড়ি বানানো হয়েছিল, কিন্তু ওনাদের পাকা সিঁড়ি আর একটা মস্ত বড় হেলিয়ে পড়া আম গাছের নিচে বিরাট পুকুর ছিল। বাতাবরণের দোলাচলে গাছের পাতাগুলো পুকুরের পানিতে মিলেমিশে যাচ্ছিল দেখতে অভূতপূর্ব সেই দৃশ্য। আমি সেই অভূতপূর্ব দৃশ্যের মিলমিশ বিভোর দেখতে দেখতে সিঁড়িতে পা ছড়িয়ে বসিয়ে দাঁত মাজতে লাগলাম। আমি বাদেও যে এখানে আরেকটি অস্তিত্ব রয়েছে তা প্রকৃতির সান্নিধ্যে এসে এক মুহূর্তের জন্য বেমালন ভুলে বসেছিলাম। মণ্ডল সাহেব আমার এই ছেলে মানুষিতে চরম বিরক্ত হলেন। বেখেয়ালে আমার শরীর থেকে বড় ওড়নাটা খুলে পড়েছিল। আসলে ওড়না শাড়ি সামলানোর মতো বয়সটা তখনও আমার হয়নি। বিয়ের পর মা কয়েকবার ওড়না পড়তে তাগাদা দিলেও আমি সামলাতে পারি না দেখে গায়ে জড়াতাম না। মণ্ডল সাহেব ধমকে ওড়নার মাথায় উঠিয়ে দিয়েছিলেন। মুখ ধুয়ে দ্রুত উঠতে বলেছিলেন। আমি সিঁড়িতে বসে পুকুরের পানিতে পা ডুবিয়ে ডুবিয়ে মুখ ধুচ্ছিলাম, আর মণ্ডল সাহেব আমার ওড়নার কোনা ধরে রেখেছিলেন যেন খুলে না পড়ে যায়। এমতাবস্থায় একজন অপরিচিত মধ্যবয়স্ক নারী মুখে আঁচল চেপে ছিছি করতে করতে চলে গেলেন। আশ্চর্য, ছিছি করার কারণটা বোধগম্য হচ্ছিল না আমার। মহিলা কাঁধের কলসি ফেলে চম্পট হলেন। বাড়ি ফিরে দেখি শাশুড়ি রেগে মেগে আগুন। কোনো কারণে তার এমন রণচণ্ডী রূপ তা বোধগম্য হচ্ছিল না। মণ্ডল সাহেব আমাকে রেখে ঘরে ঢুকে গিয়েছিলেন। আমিও তার পিছু পিছু যেতে নিলে শাশুড়ি আমাকে থামিয়ে দিয়ে গরুগম্ভীর গলায় আমার অরুণচণ্ডী রূপ কমানোর পরামর্শ দিলেন। ভারদার হতে বললেন। এখন আমি এবাড়ির বউ, বাচ্চা মেয়ে, অবুঝপনা ছেড়ে বউয়ের মতো থাকতে বললেন, আর স্বামীর সাথে হুটহাট বাইরে যেতে নিষেধ করে দিলেন। পাড়াপড়শি সেসব ভালো চোখে দেখে না বলে নানা কথা শুনিয়ে দিয়েছিলেন। ছোট্ট আমিটা সেসব ধমকানো সুরের কথায় এত আঘাত পেয়েছিলাম যে ঘরে ঢুকে হাউমাউ করে কাঁদতে লেগেছিলাম। মণ্ডল সাহেব বোধহয় কোথাও বেরোতে নিয়েছিলেন। আমার এরম মরণ কান্নায় তিনি এগিয়ে এসে বসেছিলেন আমার শিওরের পাশে। কি হয়েছে জানতে চাইলে আমি সেসব কথা কানে ঢোকাচ্ছিলাম না। আমার মন মস্তিষ্ক জুড়ে একটু আগের রূঢ় কথাগুলো বিচরণ করছিল। মণ্ডল সাহেব আমার জেদে ধমকে উঠেছিলেন। একটু আগে তার মা ধমকালো, এখন আবার সেই কথা মনে পড়তেই আমার জেদ আরও বেড়ে গিয়েছিল। উঠে বসে ফোপাতে ফোপাতে বলেছিলাম, আপনারা সবাই আমাকে ধমকাচ্ছেন কেন? আপনি এখানে ধমক খাওয়াতে এনেছেন? আমার বাবার বাড়ি দিয়ে আসুন। এখানে সবাই আমাকে বকুনি দেয়, ধমকায়। মণ্ডল সাহেব আমার কান্না ভেজা কণ্ঠ আর অভিযোগে কিছুটা নমনীয় হলেন। এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, রূপ, তুমি তো এখন অত ছোট নও। তোমার বিয়ে হয়েছে, এটা তোমার সংসার। এবারের বড় বউ তুমি। তোমাকে মানিয়ে গুছিয়ে চলতে হবে। জানি তোমার বয়সটা বড্ড কম, কিন্তু শিখতে তো হবে নাকি? তোমার চেয়েও কম বয়সী মেয়েরা সংসার করছে, সবকিছু সামলাচ্ছে, সেখানে তুমি এখনো বাচ্চামি করছো। সংসার, বিয়ে, এসব কি মাথায় ঢোকেনি। ঢোকানোর প্রয়োজনও আমি মনে করিনি। আমার চিন্তা ভাবনা শুধু খেলাধুলা আর মুক্ত পাখির মতো এখানে ওখানে ছুটে বেড়ানো পর্যন্তই সীমাবদ্ধ ছিল। আমি ঠোঁট উল্টে বলেছিলাম, সংসার, বিয়ে এসব দিয়ে আমি কি করব? বাবার বাড়ি যাব। ওই বিটকেল মহিলার রাগ কমলে আবার আসবনি। কতটা অবুঝ হলে আমি মণ্ডল সাহেবের সামনে তারই মাকে বিটকেল বলেছিলাম ভাবা যায়? মণ্ডল সাহেব অদ্ভুত নজরে আমাকে দেখছিলেন। আমার চোখের পানি শুকিয়ে গালে লেপটে গিয়েছিল। ওড়না বহু আগে কাঁধ ঘষে নিচে পড়ে গেছে, শুধু কামিজটাই ছিল পরনে। সেটার নিচের অংশ দিয়ে একটু পরপর চোখের পানি মুছিলাম। মণ্ডল সাহেব কয়েক মুহূর্ত পর বলেছিলেন, তোমাকে কি সংসার সম্পর্কে কিছু শিখিয়ে পাঠায়নি? বিয়ে হয়ে যাওয়ার পরে কি হয় তাও কে বলেনি? আমি ফুপিয়ে উঠে বলেছিলাম, বলেছে অনেক খেলনা কিনে দেবেন, কিন্তু আসার পর থেকে তো আপনি একটা খেলনাও কিনে দেননি, শুধু ধমকাচ্ছেন। ও, একটু আগে মাথায় ঠোসাও মেরেছেন। জানেন, আমার বাবার বাড়িতে অনেকগুলো হাঁড়ি পাতিলের খেলনা আছে।
পুতুলের বিয়ে দেওয়ার কথা ছিল 2 দিন পর, কিন্তু তার আগেই আপনি এসে পুরো পরিকল্পনা নষ্ট করে দিলেন। আমার বাচ্চামি ভরা অভিযোগে মণ্ডল সাহেবের ভ্রু কুঁচকে গিয়েছিল। আমি তো মনের মাধুরী মিশিয়ে আমার সব কথাই বলে দিচ্ছিলাম। অপর পাশে মানুষ কি ভাববে কিংবা কার কাছে কি বলছি, ওইটুকু বোঝার মতো জ্ঞান আমার হয়নি। মণ্ডল সাহেব খানিক কৌতুকের সহিত বলেছিলেন, বিয়ে হয়েছে, এখন বড় হাঁড়ি পাতিল নিয়ে খেলো। ছোট ছোট হাঁড়ি পাতিল দিয়ে তো বহু খেললে। এতবার বিয়ে, সংসার, এসব শুনতে শুনতে ভারী বিরক্ত হচ্ছিলাম আমি। আমি বলছি একটা, উনি বলছিলেন আরেকটা। এসব ছাতার মাথা শুনে আমার কাজ কি? বিরক্তি নিয়ে বলেছিলাম, কি এক ঘ্যান ঘ্যান করছেন? বিয়ে বিয়ে বিয়ে, বিয়ে দিয়ে আমি কি করব? ওটা খাবো না মাথায় দেব? এক কথা ভ্যানর ভ্যানর করেই যাচ্ছেন। মণ্ডল সাহেব আমার উঁচু কণ্ঠ শুনে চোখ কপালে তুলে ফেলেছিলেন। সম্ভবত ভাবছিলেন এত বড় স্পর্ধা আমার, আমি তার সঙ্গে উঁচু গলায় কথা বলি। এর একটা হেস্তনেস্ত না করে এবার তিনি দম নেবেন না। চোখ রাঙিয়ে ধমক দেওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই আমি আমার মতো বলে যাচ্ছিলাম, জানেন, আমি বাড়িতে হাঁস মুরগিকে খাবার দেই, সখীদের সাথে হাঁড়ি পাতিল, বৌছি গোল্লাছুট, দৌড় দৌড় খেলি। আপনি গাছে চড়তে পারেন? আমি পারি। তাল গাছ বাদে আমি সব গাছেই উঠতে পারি। আপনাদের কি কি গাছ আছে? আমাকে একদিন নিয়ে যাবেন, আপনাকে গাছে উঠে দেখাবনি। এরকম নানা বকর বকর আমি করে যাচ্ছিলাম। মণ্ডল সাহেব বিরক্তি হচ্ছিলেন নাকি মনোযোগ দিয়ে শুনেছিলেন সেসব আমি দেখিনি। হাত নাড়িয়ে নাড়িয়ে আমার নিত্যদিনের কাজকর্মের ফিরিস্তি শোনাচ্ছিলাম তাকে, কারণ ওই বাড়িতে তিনি ছাড়া কথা বলার মতো ভরসা কাউকে করিনি। বদরাগী হলেও মানুষটা খারাপ না, এটুকু বুঝে গিয়েছিলাম। আমি প্রচুর কথা বলতে ভালোবাসতাম। কারোর সাথে মিশে গেলে তার কান একদম ঝালাপাড়া করে ফেলতাম। বাচাল ধরনের মেয়ে বলা যায় আমাকে। মণ্ডল সাহেব আমার বিরামহীন কথা বলায় ক্ষেপে গিয়েছিলেন। কিছু না বলে হুট করে হম্বিতম্বি করতে করতে বেরিয়ে যেতে নিলে আমি পিছু ডেকে বলেছিলাম, শুনুন, আমার জন্য খেলনা কিনে আনবেন, সাথে পরার জন্য ফ্রক। এই শাড়ি কামিজ আমি পরতে পারি না, সামলাতে কষ্ট হয়। মণ্ডল সাহেব আমার কথার প্রত্যুত্তর না করে হনহনিয়ে বেরিয়ে গিয়েছিলেন, আর রাতের বেলা একগাদা শাড়ি নিয়ে বাসায় ফিরেছিলেন। সেসব দেখে আমি হাউমাউ করে আবারও কাঁদতে লেগেছিলাম। মণ্ডল সাহেব এবার আর আমায় প্রশ্রয় দিলেন না। কান মলে দিয়ে শাড়ি পরা শিখালেন, সুন্দর করে শাড়ি পরিয়ে কুচি করে দিলেন। কান মলা খেয়ে আমি যে দিয়ে ফোপাতে ফোপাতে সুন্দর করে পরানো শাড়ি টেনে খুলে পা দিয়ে মারাচ্ছিলাম। আমার এত রাগ উঠেছিল বোঝানো যাবে না। একে তো আমি ফ্রক আনতে বলেছিলাম, সেটা না এনে একগাদা শাড়ি এনেছে, তার উপর আমার কানমলা শাড়ি পরিয়েছে। কার না রাগ উঠবে? মণ্ডল সাহেব আমার স্পর্ধায় রাগে রীতিমতো কাঁপছিলেন। শাড়ি উঠিয়ে রাখতে রাখতে বলেছিলেন, থাকো এমন আধ ন্যাংটা, সায়ার ব্লাউজ পরে ঘোরো, তোমাকে আর কোনো পোশাকই কিনে দেওয়া হবে না। বেশরম জিদ্দি মেয়েজাত। আমি ঘরের মাঝে দাঁড়িয়ে ফোপাতে ফোপাতে তার দিকে চেয়েছিলাম। একটু পরে খানা খাওয়ার ডাক পড়লেও আমি গেলাম না। জেদ নিয়ে পেটিকোট আর ব্লাউজ পরে শুয়ে পড়লাম, ভাত খাবো না। মণ্ডল সাহেবও জোরাজোরি করলেন না। ওদিকে সবাই আমার খানা খেতে না যাওয়ার কারণ জিজ্ঞেস করলে মণ্ডলের ঘরের মণ্ডল বললেন, আমি নাকি রোজা রেখেছি। আমি কান খাড়া করে সবই শুনেছি। আশ্চর্য, রাতের বেলা রোজা রাখে কে? এটুকু বয়সে রোজা রাখার মতো সাহসও তো আমার কখনো হয়নি। আচ্ছা বদলোক তো। রাতে আমি একা ঘুমাতে পারি না, তাই জবুথবু হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের ঘোরে পা সাঁতরালাম। ছোট থেকেই ঘুমের ঘোরে পা সাঁতরানো আমার স্বভাব ছিল। মা আমার সঙ্গে ঘুমাতেন, আর আমি মায়ের গা ঘেঁষে ঘুমাতাম। মাকে চেনার একমাত্র উপায় ছিল তার নাকফুল। সেদিনও ঘুমের ঘোরে পাশের মানুষটিকে হাতড়ালাম। আমার যে বিয়ে হয়ে গিয়েছিল ওসব আমার মাথায় ছিল না। মানুষটির নাক বরাবর হাত এনে পুরো নাক খুঁজেও নাকফুলের অস্তিত্ব পেলাম না। নাকফুল না পেয়ে ঘুমের মধ্যে ফুপিয়ে উঠে মামা করতে লাগলাম। মণ্ডল সাহেবের ঘুম আমার হাতাহাতিতেই ভেঙে গিয়েছিল। ফোপানোর আওয়াজ বেচারায় ভেবেছিল আমার বুঝি খিদে পেয়েছে, তাই মামা করছি। উনি ধীরে সুস্থে উঠে আমার শরীর থেকে আমার হাত পা সরিয়ে উঠে বসে আমায় ডাকছিলেন। আমি সাড়া দিইনি। উনি উঠে দরজা খুলে রসুই ঘরে গিয়ে খানা ডুলি থেকে প্লেটে করে ভাত তরকারি নিয়ে এসেছিলেন। ঘরে এসে আমাকে জাগিয়ে খাবার খেতে বললেন।
ঘুম ঘুম চোখে মুখ গোমরা করে আমি মুখ ঘুরিয়ে নিয়েছিলাম, অর্থাৎ আমি খাবো না। মণ্ডল সাহেব আমার তেড়ামিতে আবার কান মলে দিলেন। আমি তার দিকে চেয়ে আবার ফোপাতে লাগলাম। বদরাগী লোক আমাকে চোখ রাঙিয়ে ভাত মাখিয়ে খাইয়ে দিয়েছিলেন। খাবো না বলায় জোর করে ধমকেই খাইয়েছিলেন। খাবার খাওয়ার ফাঁকে ফাঁকে মায়ের কাছে যাব বলে তার কাছে বায়না করছিলাম। তিনি কিছুদিন পরে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছিলেন। আরও কিছু উদ্ভট প্রশ্ন অবশ্য করেছিলাম। প্রশ্নগুলি ছিল, আপনি আমার সঙ্গে থাকেন কেন? আপনার কি ঘুমানোর জায়গা নেই? আমার সঙ্গে আপনার বাড়ির একজন মহিলাকে ঘুমাতে দিলেই তো হয়। বেশরমের মতো আমার সাথে যে ঘুমান, মানুষ কি বলবে? কতটা নির্বোধ আর গর্ধব হলে এমন প্রশ্ন নিজের স্বামীকে করা যায়, যেখানে আমার সাথে ঘুমানোর সবচেয়ে বড় ও একমাত্র হকদার ছিলেন তিনি। মণ্ডল সাহেব যেহেতু ভোরবেলা ফজরের নামাজ পড়তে উঠতেন, সেহেতু আমিও তার সাথে উঠে পড়েছিলাম। তাছাড়া বেশি বেলা করে ঘুমানোর অভ্যাস আমার কখনোই ছিল না। মণ্ডল সাহেব আমাকে নামাজ পড়ার তাগাদে দিয়ে মসজিদে ছুটেছিলেন। মক্তবে নামাজ পড়া ও অজু করা শিখিয়েছিলেন হুজুর। মায়ের সঙ্গে মাঝে মাঝে নামাজ পড়া হতো। আমপাড়া পড়তে জানতাম আমি। কোরআন ধরা হয়নি আমার, তার আগেই বিয়ে হয়ে গিয়েছিল। রাতের কিনানা শাড়ি কোনো মতে শরীরে পেঁচিয়ে খুব কষ্টে অজু করেছিলাম। বারবার শাড়ির আঁচল খসে পড়ছিল। অজু শেষে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে মণ্ডল সাহেবের জন্য অপেক্ষা করছিলাম, তার সাথে হাঁটতে যাব। চারপাশে আধার কেটে একটু একটু করে পরিষ্কার আভা ছড়িয়ে যাচ্ছিল। মণ্ডল সাহেব জায়নামাজ হাতে ঘরে প্রবেশ করতেই আমি দৌড়ে এসে তাকে ধরতে চাইলাম। তার আগেই ঘটে গিয়েছিল অঘটন। শাড়িতে পা পেঁচিয়ে ধাম করে তার সামনে পড়ে গেলাম। এত জোরে পড়ায় প্রচণ্ড ব্যথায় ফুপিয়ে কাঁদছিলাম। মণ্ডল সাহেব তড়ি করে এগিয়ে এসে আমাকে উঠিয়ে বসালেন। ব্যথায় চোখের পানি অনবরত ঝরছিল। দুই হাঁটু বুকে বেশ খানিকটা চোট পেয়ে ফোপাচ্ছিলাম। মণ্ডল সাহেব বোকাঝোকা করতে করতে বাচ্চাদের যেভাবে কোলে নেয় সেভাবে বুকের সাথে চেপে ধরে বিছানায় এনে বসালেন। কোথায় কোথায় ব্যথা পেয়েছি তা জানতে চাইলেন হাঁটু দেখিয়ে দেই। তিনি সারে উঠে হাঁটুতে দাওয়ায় লাগিয়ে কঠিন ধমক লাগিয়েছিলেন। আর কোথাও ব্যথা পেয়েছি কিনা জানতে চাইলে বুকের কথাও বলতে পারিনি। লজ্জা লাগছিল ভীষণ। যত যাই হোক, একটা পুরুষের সামনে তো আর জামা খুলতে পারি না। হাঁটু বুকের ব্যথা নিয়েও আমি মণ্ডল সাহেবের সাথে তাদের বাগানে গিয়েছিলাম। তার হাত চেপে চারপাশে ঘেরা গাছগাছালি ও মাটির কাঁচা রাস্তা ধরে সামনে এগোচ্ছিলাম। আশেপাশে ছিল সারি সারি সুপারি আর নারিকেল গাছ। সবগুলো সুপারি গাছের সুপারি থোকা থোকা ঝুলছিল। নারিকেল গাছের নারিকেল দেখে চোখ দুটো সেদিকেই বারবার যাচ্ছিল। মণ্ডল সাহেব না থাকলে এতক্ষণ সেগুলো সাবার করে ফেলতাম। পুরো বাগান ঘুরে তাদের বিভিন্ন গাছের বাহার দেখছিলাম। আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, জাম্বুরা, পেয়ারা, লটকন সব ধরনের গাছে পরিপূর্ণ ছিল তাদের বাগান। মনে মনে পরিকল্পনা করছিলাম এসব কবে সাফ করব। এগুলো সব তো মণ্ডল সাহেবদের গাছ। এখান থেকে ফল ছিঁড়লে তো আর চুরি করা হবে না, নাকি হবে? এসব প্রশ্ন মনের ভেতরে উকিঝুঁকি মারছিল। মণ্ডল সাহেব নিজে থেকেই কিছু পেয়ারা আর কাঁচা আম আমাকে পেরে দিয়েছিলেন। আমি শাড়ির আঁচলে আম মুছে এক কামড় বসিয়ে দিয়েছিলাম। ভীষণ টক। আমাদের বাড়ির মতিদের তো কাঁচা মিঠে না। উনি অদ্ভুত নজরে আমাকে দেখছিলেন। তার চাহনি দেখে আধ আম খাওয়া বাড়িয়ে দিয়েছিলাম। তিনি মুখ ঘুরিয়ে নিয়েছিলেন। আমি মুখ বাঁকিয়ে মনে মনে বদলোককে তার গোষ্ঠী উদ্ধার করছিলাম। খোশ মেজাজে বাড়ি ফিরতেই আমার জম্মানে শাশুড়ির মুখোমুখি হতে হলো। তিনি আমাকে আর মণ্ডল সাহেবকে একসাথে দেখে মুখ শক্ত করে ফেলেছিলেন। আমার শাড়ির আঁচল ভর্তি কাঁচা আম, লটকন আর পেয়ারা দেখে তিনি মণ্ডল সাহেবকে বলেছিলেন, এসব ছেড়ে এখনই খেতে হবে কেন? বউ পেয়ে কি বোধবুদ্ধি সব হারিয়ে ফেলেছে? ইত্যাদি ইত্যাদি আরও নানা কথা। মণ্ডল সাহেব শাশুড়িমাকে কথা না বাড়ানোর অনুরোধ করে ভেতরে চলে গিয়েছিলেন। শাশুড়ি ছেলের এমন দায়সারা জবাবে মোটেও খুশি ছিলেন না। আমার দিকে বারবার চোখ রাঙিয়ে তাকাচ্ছিলেন। কড়া গলায় তার পিছন পিছন আসার নির্দেশ দিলেন। আমি চুপচাপ তার পেছনে গেলাম। তিনি আমাকে বড় একটা মাছ কাটতে নির্দেশ দিলেন, যেটা কিছুক্ষণ আগেই তাদের পুকুর থেকে আনা হয়েছিল। আমি তবদা খেয়ে তাকিয়েছিলাম দেখে ধমকে উঠেছিলেন। মুখ কাচুমাচু করে ফেলেছিলাম। আমি তো মাছ কাটতে জানতাম না। মাছ কেন কোনো রান্না করতেও আমি জানতাম না।
শাশুড়ির তাগাদায় কোনো মতে শাড়ি সামলে বসে মাছ ধরতেই বারবার পিছলে যাচ্ছিল। মাছের ওজনও কম ছিল না, কেজি 2-3 তো হবেই। বটিতে মাছ ধরে যে দুখণ্ড করতে নিলাম, অমনি হাত পিছলে বটির ধারালো অংশে লেগে কেটে গেল। গলগলিয়ে রক্তের বন্যা নেমেছিল। আমার চিৎকার আর রক্তের মাখামাখিতে মণ্ডল বাড়ি কেঁপে উঠেছিল। হাত কেটে জ্বরে বেহুশের মতো উল্টে পড়েছিলাম সপ্তাহখানেক। সে কি জ্বর! বিছানা থেকে ওঠার মতো শক্তিও দেহ জুড়ে ছিল না। সে 1 সপ্তাহ মণ্ডল সাহেব বাচ্চাদের মতো সামলিয়েছিলেন আমায়। বেচারার শহরে যেতে হতো, কিন্তু আমার জন্য যেতে পারেননি সেবার। শুনেছিলাম তিনি বড় পাশ করে বেরিয়েছেন। বড় পাশ বলতে বিএ পাশ বোঝাতো। শিক্ষিত মানুষ। শহরে পড়াশোনা শেষ করে চাকরির খোঁজে ছিলেন। চাকরি পরীক্ষার ভাইবা ছিল, সেটা আমার জন্য তার আর দেয়া হয়নি। জ্বরের ঘোরে মামা বলে মুখে ফেনা তুলে ফেলেছিলাম, কিন্তু মা নামক অস্তিত্ব কোথাও ছিল না। মণ্ডল সাহেব হেকিমের কাছ থেকে দাওয়াই এনে খাইয়েছিলেন। সারা রাত জেগে জলপটি দিয়ে ঘুম পাড়িয়ে তবেই ঘুমাতেন। শাশুড়ি মা রাগি রাগি গলায় ধমকে আমার মতো অকমন্যের গুণের ফর্দ বানিয়েছিলেন। শাড়ি পরতে জানি না, মাছ কাটতে জানি না, আদব কায়দা জানি না, খালি ঢ্যাং ঢ্যাং করে ঘুরতে জানে বলে বলে রাগ ঝেড়ে তিনি কিছুটা সেবা শুশ্রাও করেছিলেন। তবে চিল্লাচিল্লি রাগারাগি করা ছাড়েননি। কথা উঠেছিল আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার। মণ্ডল সাহেব এসব সাংসারিক ক্যাচালে প্রচণ্ড বিরক্ত ছিলেন। একে তো তার ভাইবা বানচাল হলো, তার উপর শাশুড়ি সহ পাড়া পড়শির আমাকে নিয়ে নিত্যদিনের চর্চা। রীতিমতো বিরক্তি নিয়ে পড়েছিলেন তিনি। আমার ওপরও একটা অদৃশ্য ক্ষোভ তার তৈরি হয়েছিল। জ্বর সেরে ওঠার পর শাশুড়ি রাগারাগি কিছুটা কমিয়ে দিয়েছিলেন। এর পেছনে অবশ্য মণ্ডল সাহেবের কিছু ভূমিকা ছিল। হাত কাটার দিন তিনি উচ্চবাচ্য করে শাশুড়িকে বলেছিলেন, এত যখন দোষ, তাহলে এত ছোট মেয়েকে বাড়ির বউ করতে কে বলেছিল? আমাকে জোর করে এইটুকু মেয়েকে ধরিয়ে দিয়ে এখন আবার 2 দিনে সবকিছু শিখে পড়ে ফেলতে চাইছেন? আম্মা, একটু বুঝিয়ে শুনিয়ে মানিয়ে নিন। বড় হয়ে গেলে দেখবেন সবকিছু সামলাতে শিখে গেছে। মেয়ে মানুষ বড় হতে কতক্ষণ। উল্লেখ্য, মণ্ডল সাহেব বাবা মা উভয়কে বেশ সমীহ করতেন। শাশুড়ি মায়ের কি হলো জানা নেই। এরপর থেকে উনি রাগারাগি করলেও আমাকে আর কোনো কাজ করতে ফরমাইশ দেননি। এতে আমার বাতরামি আরও বেড়ে গিয়েছিল। যখন তখন পুকুরে গিয়ে সাঁতার কাটা, বাগানে গিয়ে ফল পেড়ে আনা, আশেপাশের আমার বয়সী মেয়েদের সাথে খেলাধুলা করা আমার নিত্যদিনের কাজ হয়ে উঠল। মণ্ডল সাহেবের ছোট ছোট আরও 2টো ভাই ছিল। ওনারা মোট 4 ভাই বোন ছিলেন। একজন দেবর, আমার 2 বছরের বড়, আরেকজন আমার চেয়ে 3 বছরের ছোট ছিল। তারাও আমার এসব বাদরামিতে সঙ্গ দিত। বেশি দিত ছোটটা, ইউসুফ ছিল ওর নাম। বড়জনকে ভাইজান বলে সম্বোধন করতাম, তার নাম ছিল ইসমাইল। শুনেছিলাম আমার শাশুড়ির আরও সন্তানাদি ছিল। একজন নিউমোনিয়ায়, আরেকজন পানিতে পড়ে মারা যায়। শুনে বেশ কষ্ট অনুভব করছিলাম। সে সময় বাচ্চা কাচ্চা বেশি হওয়ায় 2-1 জন মরে যাওয়া খুব সাধারণ ঘটনা ছিল। সপ্তাহ 3 পরে মণ্ডল সাহেব আমাকে রেখেই একা শহরে পাড়ি জমিয়েছিলেন। আমাকে সাথে নেওয়ার কথা থাকলেও আমি যেহেতু কোনো কাজ পারি না, সেহেতু আর নেননি, রেখে গিয়েছিলেন। তাছাড়া ভীতু ছিলাম আমি। একলা একলা সেখানে কার কাছে রেখে কাজে যাবেন, সেই ভাবনা থেকেই আমাকে শহরে নিয়ে যাওয়া হলো না। তার চলে যাওয়া আমাকে পীড়া দিয়েছিল। বুঝতে পারছিলাম না এই যাতনার কারণটা ঠিক কী ছিল। বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়ার পরে ওই বদরাগী মণ্ডল সাহেবকে ভালো লাগতে শুরু করেছিল। খারাপ লাগার মতো কিছুই তিনি আমার সাথে কখনো করেননি। বাড়িতে আনার পরেও আমাকে এমনভাবে শাসন করেছিলেন, সময় দিয়েছিলেন যেন আমি নিজেকে তৈরি করতে পারি। তার কোনো তাড়াহুড়ো ছিল না। বাস্তবিক তিনি ভদ্রলোক গোছের ছিলেন। বড় পাশ করে বেরোনো একজন সুশিক্ষিত মানুষ। সে সময় বড় পাশের এত মূল্য ছিল যে গ্রাম থেকে গ্রামান্তরে সেই কথা ছড়িয়ে পড়ত। সবাই তাকে শ্রদ্ধার সমীহের চোখে দেখত। পুরো 10 গ্রাম খুঁজে এমন শিক্ষিত অর্থাৎ বড় পাশের লোক খুঁজে পাওয়া দুষ্কর ছিল। গ্রামের সাধারণ মানুষেরা তাদের কাছে জ্ঞান পরামর্শ নিতে আসত। মণ্ডল সাহেবের চলে যাওয়ার মাস 6 পেরিয়েছিল। আমি ততদিনে কিছুটা ভারদার হয়েছি। শাশুড়ি মায়ের সাথে থেকে অল্প বিস্তর কাজ আয়ত্ত করেছিলাম। মণ্ডল সাহেব এই 1-2 মাস পর পর চিঠি পাঠাতেন। সে চিঠি বাড়ির সবাই বেশ আনন্দের সহিত পড়ত। মাস 4 পর তার চাকরি হয়ে যাওয়ার চিঠি এসেছিল। জুট মিলের বড় অফিসার পদে চাকরি হয়েছিল তার। আমার শ্বশুর
পুরো গ্রামে মিষ্টি বিলিয়েছিলেন। শাশুড়িও বেশ খুশি ছিলেন ছেলের এত বড় সফলতায়। শুধু আমি একমাত্র দুঃখী ছিলাম। এত উৎফুল্লতার মাঝেও মণ্ডল সাহেবের আমাকে ভুলে যাওয়া চরম ব্যথিত করেছিল। যদিও সেসব পাত্তা না দিয়ে আমি সংসারে মনোযোগ দিতে চেষ্টা করেছিলাম, কিন্তু মন আমার কিছুতেই সংসারে টিকছিল না। বারবার ছুটে বেরিয়ে যেতে মন চাইত, মুক্ত পাখির মতো উঠতে চাইত। শ্বশুর আমার মনমরা অবস্থা আঁচ করতে পেরেছিলেন, তাই আমাকে কিছুটা ছাড় দিয়েছিলেন। আমি হুটহাট খালে বিলে জঙ্গলে চলে যেতাম, পুকুরে দাপাদাপি করে বেড়াতাম। যে পুকুরটিতে সাঁতার কাটতাম সেটার অবস্থান ছিল আমার শ্বশুরবাড়ির পেছনে। ওটা সে বড় পুকুরটার তুলনায় আকারে ছিল ছোট। আশেপাশে কালো কাপড় দিয়ে বেষ্টনী দেওয়া ছিল। বাড়ির মেয়ে বৌদির জন্য এই পুকুরের ব্যবস্থা। গেরস্থ বাড়ির পুকুর বলে কথা, পর্দার খেলাপ করলে চলে? আমার শ্বশুরবাড়িতে পর্দা প্রথার বেশ কড়াকড়ি নিয়ম ছিল। এক দুপুরে পুকুরে দাপাদাপি করছিলাম, সাথে পাশের বাড়ির মিনিও ছিল। মেয়েটা বয়সে আমার 1 বছরের ছোট ছিল। মিষ্টি করে ভাবি ডাকত। পুকুরে সাঁতরাতে সাঁতরাতে হঠাৎ করে মণ্ডল সাহেবকে চোখের সামনে দেখে অবাক হয়েছিলাম। তিনি খালি গায়ে লুঙ্গি পরনে পুকুর পাড়ে এসে দাঁড়িয়েছিলেন। আমি তাকে দেখে অনেক লজ্জা পাচ্ছিলাম। এতদিন পর তাকে দেখে লজ্জা পাওয়াটা স্বাভাবিক ছিল। মণ্ডল সাহেব শহরে যাওয়ার আগে আমাকে ফ্রক কিনে দিয়েছিলেন। ওগুলোয় পরে থাকতাম আমি। শাশুড়ি কিছু বলতেন না। যেহেতু ছেলে নেই সেহেতু আমার ফ্রক কিংবা শাড়ি পরায় তার বিশেষ চিন্তা ভাবনা মাথা ব্যথা ছিল না। সেদিনও ফ্রক পরে সাঁতরা ছিলাম। মিনু ও মণ্ডল সাহেবকে দেখে লজ্জা পাচ্ছিল। উনি আমাকে উঠে আসতে বললেন। মিনু তো তড়িঘড়ি করে উঠে পরাকবার, আর আমি লজ্জায় ডুবেছিলাম এক হাত। মণ্ডল সাহেবের ভ্রুকুচকে গিয়েছিল আমার এমন কাচুমাচু ভঙ্গিতে। তিনি তো আর জানেন না আশেপাশের মানুষেরা আমার কানে কি ঢুকিয়ে দিয়েছিল। স্বামী, বিয়ে নিয়ে যে কেচ্ছা শুনেছিলাম, ওসব শুনে লজ্জায় কান দিয়ে শুধু ধোয়া বেরোতো। গ্রামের মানুষগুলো তো নির্লজ্জ ছিল। মিনুটাও আমাকে নিয়ে শরম দিত। মণ্ডল সাহেব ধমক দেওয়া শুরু করলেন। এতক্ষণ পানির মধ্যে রংঢং করছি কেন বলে রাগারাগি করছিলেন। আমি তো উঠব না, উনি চলে গেলে উঠব, এমন পরিকল্পনা ছিল। মণ্ডল সাহেব আমার তেরামিতে গাছের লম্বা ডাল ভেঙে পুকুরের সিঁড়িতে নেমে এসে চোখ রাঙিয়ে উঠতে বললেন। আমি তার হাতে ডাল নেয়া দেখে ভয় আরো দূরে সাঁতরে চলে গিয়েছিলাম। আমার আস্পর্ধায় মণ্ডল সাহেবের রাগ যেন বাদ মানছিল না। তিনি হুট করে ডাল নিয়ে পুকুরে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমি তো ওমাগো বলে উল্টো ঘুরে সাঁতরে পুকুরের শেষ প্রান্তে যেতে নিয়েছিলাম। অমনি উনি দ্রুত সাঁতরে এসে আমার কান টানতে টানতে পানি থেকে উঠালেন। উঠিয়ে ডাল দিয়ে পায়ে বাড়ি মারলেন আর ধমকাধমকি করছিলেন তার কথা না শুনে এতক্ষণ পুকুরে থাকার কারণে। বাড়ি এসে আমাকে শাসন করা, মার দেওয়া আমাকে খুবই কষ্ট দিয়েছিল। এতদিন পরে এসেও এমন ব্যবহার করতে তার একটু বাদল না ভেবেই ঠোঁট উল্টে ফেলেছিলাম। মণ্ডল সাহেব আমার টলটলে আঁখি দেখে হাম্মামখানায় গিয়ে জামা পাল্টে আসতে বললেন। আমি কোনো কথা না বলে জামা পাল্টে পুকুরে এসে দেখি তিনি এখনও ভেজা অবস্থায় বসে আছেন। আমি কথা না বলে ভেজা ফ্রক নিয়ে সিঁড়িতে বসে কাচতে বসেছিলাম। মণ্ডল সাহেব আশেপাশে একবার দেখে আমাকে উঠিয়ে নিজের ফ্রক পায়জামা ধুয়ে দিয়েছিলেন। তা দেখে আমার বোনের বিষণ্ণতা একটু কেটে গিয়েছিল। গোসল করে বাড়ি আসতে না আসতেই শাশুড়ি মায়ের চিল্লাচিল্লি শুরু হয়ে গিয়েছিল। এতক্ষণ বাড়ির বউ পুকুর দাপিয়ে বেড়ায় বলে নানা কথা শোনাচ্ছিলেন আমাকে। তার ছেলে এসেছে সেই কখন, অথচ আমার খবর নেই। শাশুড়ি ফ্রক পরা দেখে আরও চটে গিয়েছিলেন। পারে না, উনি চোখ দিয়েই আমায় ভস্ম করে দেন। মণ্ডল সাহেব আমাকে আগেই পাঠিয়ে দিয়েছেন, তিনি গোসল করে পরে আসবেন। শাশুড়ি মা আমাকে জামা কাপড় শুকাতে দিয়ে ফ্রক পাল্টে দ্রুত শাড়ি পরার তাগাদা দিলেন। আমার বকা খাওয়া দেখে দেবর দুটো বসে বসে মজা নিচ্ছিল। আমি ইউসুফকে চোখ রাঙিয়ে দিচ্ছিলাম, সে আমাকে উল্টো ভেঙিয়ে বাইরে চলে গিয়েছিল। শাড়ি পরে পরিপাটি হয়ে বসেছিলাম। মণ্ডল সাহেব নিজের জামা কাপড় ধুয়ে শুকাতে দিয়ে ঘরে এলেন। আমাকে শাড়ি পরা দেখে একটু থমকে গিয়েছিলেন। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করেছিলেন জামা পাল্টিয়েছি কেন। আমি বলতে পারিনি তার মা আমাকে শাড়ি পরতে বলেছেন। সেসব কথা লুকিয়ে এমনি বলেছিলাম। মণ্ডল সাহেব আমাকে না না ঘেটে জোহরের নামাজে দাঁড়ালেন। আমি নামাজ পড়েছি কিনা জানতে চাইলেন। আমি মাথা নাড়িয়ে না বলেছিলাম। আমাকে তার পেছনে জায়নামাজ বিছিয়ে দাঁড়াতে বললেন। আমি তার পেছনে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করলাম।
এরপর তিনি তার ট্রাঙ্ক নিয়ে বসলেন, বাড়ির সবাইকে ডেকে আনলেন। শহর থেকে আনা চাকরির প্রথম মাইনেতে কেনা জিনিসপত্র বের করলেন। সবাইকে একে একে স্নো, পাউডার, তেল, জামা আর দরকারি জিনিস দিলেন। সবাই খুশি মনে যে যার জিনিস নিয়ে চলে গেল, কিন্তু আমাকে তিনি কিছুই না দিয়ে ট্রাঙ্ক বন্ধ করে ফেললেন। আমার চোখ ভারী হয়ে আসছিল। সবার জন্য আছে, কেবল আমার জন্যই নেই। এতটা অবহেলিত আর ফেল না আমি? মুখ গোমরা করে শুয়ে পড়েছিলাম। মণ্ডল সাহেব আমার পাশে এসে ডাকছিলেন। আমি প্রত্যুত্তর করিনি। আমাকে ধরতেই আমি ছিটকে তার হাত সরিয়ে দিয়েছিলাম। তিনি রূপ বলে ডেকে বলেছিলেন, আমার জন্য সে স্বয়ং এসেছে। তবু আমার আরও কিছু চাই। আমি ভার ভার নেত্রে তার দিকে জিজ্ঞাসা দৃষ্টি ফেলেছিলাম, অর্থাৎ তার কথা আমি বুঝতে পারিনি। মণ্ডল সাহেব আমার মাথায়, কপালে ঠোঁট ছুঁয়ে তার মানে বুঝিয়ে দিয়েছিলেন। কি লজ্জা, কি লজ্জা! মণ্ডল সাহেব আমার জন্য কিছু আনেননি এমন না, তিনি মজা করেছিলেন আমার সঙ্গে। আমার জন্য 2 ডজন লাল কাচের চুড়ি, ঠোঁটে দেওয়ার লিপস্টিক, চুল বাঁধার রেশমি ফিতা, চুলে দেওয়ার খাঁটি নারিকেল তেল, পা রাঙানোর আলতা আর মাটির ছোট ছোট হাঁড়ি পাতিলের খেলনা এনেছিলেন। তিনি একে একে সব বের করে আমাকে যখন দিচ্ছিলেন, খুশিতে আমার চোখ দুটো চকচক করছিল। দুহাতে চুরি পরে আওয়াজ করছিলাম, মনোযোগ দিয়ে আলতা দিয়ে দুপা রাঙিয়েছিলাম। মণ্ডল সাহেব আমার বাচ্চা মেয়ে বসে বসে দেখছিলেন। আলতা দেয়া শেষে ছোট্ট ছোট্ট মাটির পাতিলে মণ্ডল সাহেবের জন্য রান্নাবাড়ি করছিলাম। এরপর রান্না শেষে বৌদের মতো ঘোমটা টেনে প্লেটে মিছিমিছি ভাত উঠিয়ে তাকে দিলাম। তিনিও মিছিমিছি খেলেন। খুশি দমিয়ে রাখতে না পেরে আমি তাকে জড়িয়ে ধরেছিলাম। একটু পরে লজ্জায় কান গরম হয়ে উঠেছিল। মণ্ডল সাহেব আমার লজ্জা পাওয়া দেখে হেসে আমার কুট্টি বউ, রূপ বউ সম্বোধন করে লজ্জা আরও বাড়িয়ে দিয়েছিলেন। তার 2 দিন পর বাবা এসেছিলেন নাওর নিতে। মণ্ডল সাহেব আমাকে যেতে অনুমতি দিলেন। শাশুড়িমা রাজি ছিলেন না। তার ছেলে এতদিন পর শহর থেকে এসেছে, আর এখন বাপের বাড়ি যাব এ তিনি কিছুতেই বরদাস্ত করবেন না। মণ্ডল সাহেব মায়ের এমন আচরণে প্রতিবাদ জানাতে পারছিলেন না। বাবা আমাকে না নিয়ে চলে গিয়েছিলেন। বাবার বাড়ি যেতে না পারায় ঘরে বসে আমি হাউমাউ করে কাঁদতে বসেছিলাম। মণ্ডল সাহেব আমাকে সান্ত্বনা দিতে এলে কোনো সান্ত্বনায় আমি গলছিলাম না। তিনি নিরুপায় ভঙ্গিতে আমার কান্না দেখছিলেন। আমাকে বাবার বাড়ি নিয়ে যাবে বলে মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করেছিলেন। এবার আর আমি তার কথাই গলিনি। গড়গড় করে ঝাঁঝালো গলায় বলেছিলাম, আগেও এমন কথা বলেছেন, কিন্তু পূরণ করেননি। এ বাড়িতে এসেছি কতদিন হয়, একদিনও বাপের বাড়ি যেতে দিয়েছেন? আমার বুঝি বাপের বাড়ি যেতে মন চায় না? বাবা মাকে দেখতে ইচ্ছে করে না? কথা রাখতে না পারলে মিথ্যা আশ্বাস দেন কেন? আর কথায় কথায় গায়ে হাত দেবেন না, এগুলো আমার ভালো লাগে না। কথাগুলো মণ্ডল সাহেবকে ভীষণ পীড়া দিয়েছিল। আমার জন্য এত করেও এসব কথা শুনতে হলো, ব্যাপারটা তাকে খুব আঘাত করেছিল। তিনি পরের দিন আমাকে বাবার বাড়ি রেখে এসেছিলেন। বাবা মা তাকে বহু অনুরোধ করেছে থাকতে, কিন্তু তিনি ছিলেন দৃঢ় অনড়। উনি আমাকে রেখে চলে যাওয়ায় কেমন যেন খালি খালি অনুভব হচ্ছিল, ভালো লাগছিল না। বারবার তাকে বলা রুর কথাগুলো মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছিল। খেতে পারছিলাম না, ঘুমাতেও পারছিলাম না। আশ্চর্য, মাত্র 7 মাসে লোকটা আমায় কি এমন জাদু করেছিল যে তার বিহনে আমি এতটা কাতর হয়ে পড়েছিলাম। তার একটা নামও দিয়ে ফেলেছিলাম, বদরাগী জাদুকর ইসহাক মণ্ডল। বাবার বাড়ি এসে ভালোই যত্ন পেলাম। মা 3 মাসের ছোট্ট ভাইকে নিয়ে আমার জন্য পিঠে পুলি, হাঁসের মাংস, বিলের টাটকা টাটকা মাছ, শাকসবজি এসব রান্না করে খাওয়ালেন। চাচিরা অবশ্য মাকে সাহায্য করেছিল। এত আয়োজনও আমার কেমন যেন ফিকে লাগছিল। সারাক্ষণ ভাইকে নিয়ে ঘরের এক কোণে পড়ে থাকতাম। সখীরা ডাকলেও বেরোতাম না। অরুণচণ্ডী আমার এমন মনমরা রূপ দেখে বাবা আমাকে 3 দিনের মাথায় ফিরতি শ্বশুরবাড়ি দিয়ে এসেছিলেন। এবার আর বাবার বাড়ি থেকে আসতে বেশি কষ্ট হচ্ছিল না। মণ্ডল সাহেবকে দেখতে পাবো ভেবে মন ফুরফুরে হয়ে যাচ্ছিল। মা আমার শ্বশুরবাড়ির জন্য মুড়ি, মুরগি, নাড়ু, ক্ষেতের টাটকা সবজি, নারকেল, চালের বস্তা, পিঠায় এসব দিয়ে দিয়েছিলেন। সঙ্গে ছিল 1 বস্তা পরামর্শ, কিভাবে চলতে হবে, গুরুজনদের কথা মান্য করতে হবে, স্বামীর মন জগিয়ে চলতে হবে, আরও কত শত উপদেশ। বাবার সঙ্গে সবকিছু নিয়ে শ্বশুরবাড়ি এসে শুনি মণ্ডল সাহেব 2 দিন আগে শহরে চলে গেছেন। আমার কি যে খারাপ লাগছিল, কাউকে বলে বোঝাতে পারছিলাম না। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করে বলেছিলেন,
যাক, মেয়েকে আমরা সুপরিশের হাতেই তুলে দিয়েছি। আমার এইটুকু মেয়েকে ছেলেটা কত দ্রুত বশ করে ফেলল। রাগী হলেও ছেলে ভালো, তাই না আম্মাজান? বাবার কথা শুনে এত লজ্জা লাগছিল। বদরাগী ইসহাক মণ্ডল আমাকে নাস্তানাবুদ করতে এমন ভালো মানুষই দেখিয়ে ভেগেছে। মনে মনে পণ করেছিলাম, তাকে আমি ছাড়ব না, কঠিন শাস্তি পেতে হবে তাকে। তার প্রতি স্ত্রীর ভালো লাগা থেকেই এমন ভাবনা এসেছিল। তার যত্ন নেওয়ার মনোভাব তাকে নিয়ে ভাবতে বাধ্য করেছিল। শাশুড়িমা আমার সঙ্গে কথা বলছিলেন না। তিনি বোধহয় বুঝে গিয়েছিলেন আমার সঙ্গে মনোমালিন্য করেই মণ্ডল সাহেব শহরে চলে গিয়েছিলেন। তবে শাশুড়িমা বাবার আপ্যায়নে ত্রুটি রাখেননি, সাথে আমার কথা শোনে না জেদি বলে বাবার কাছে অভিযোগের ঝুলি খুলে বসেছিলেন। বাড়িতে একমাত্র শ্বশুর আব্বা লিখতে জানতেন। আমার দেবরদেরও মোটামুটি অক্ষর জ্ঞান ছিল, তবে চিঠি লেখার মতো জ্ঞান একমাত্র শ্বশুর আব্বারই ছিল। তিনি মণ্ডল সাহেবকে চিঠি লিখে আমার আসার খবরটা জানিয়ে দিয়েছিলেন, কিন্তু মাস 2 অতিক্রম করে 3 মাসে পড়লেও সেই চিঠির কোনো উত্তর বাড়ি এসে পৌঁছায়নি। চলবে। আসসালামু আলাইকুম। গল্প পথ হারানোর ঠিকানায়, প্রথম পর্ব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।